18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। জানাচ্ছিলাম প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, 5 মরদেহ উদ্ধার, একজনের অবস্থা সংকটাপন্ন, কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস। বিনিয়োগে বাধা কোথায়, ব্যবসায়ীদের কাছে শুনলেন প্রধানমন্ত্রী। চলমান সংকট অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে, মন্তব্য অর্থমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে 11 দলের বিক্ষোভ, গণরায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, ক্ষোভ নেতাদের। পাম্পে তেলের জন্য আজও দীর্ঘ লাইন, অবৈধ মজুদ রোধে অভিযান, পাচারকারীদের প্রয়োজনে মৃত্যুদণ্ড, বলছেন আইনমন্ত্রী। নিখোঁজ পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র, সন্ধান দিতে পুরস্কার ঘোষণা ইরানের। তেহরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায় হামলা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে দেশের 2 জেলায় মারা গেছেন 4 শিশু, এর মধ্যে 3 জন রাজশাহীর এবং কুষ্টিয়ার 1 জন। এখনও দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে অনেক শিশু। সংক্রমণের উচ্চ হার ঠেকাতে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় রোববার থেকে হামের টিকা দেয়া শুরু করছে সরকার। আর স্বাস্থ্যমন্ত্রী জানালেন 6 থেকে 59 মাস বয়সী দেশের সকল শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার। উচ্চ সংক্রমণশীল হামের ভাইরাস আতঙ্কে এখন সারা দেশ। হামের জীবাণু নিয়ে সব বয়সের রোগীরাই হাসপাতালে আসছেন, তবে 6 মাস থেকে 5 বছরের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 50 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে সারা দেশ থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, সারা দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত প্রায় 700 জন। এমন পরিস্থিতিতে সংক্রমণের হার বেশি এমন 18 জেলায় জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোরবানি ঈদের আগেই দেশের সব শিশুর জন্য এই টিকা নিশ্চিত করা হবে। আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। প্রাথমিকভাবে 30 উপজেলার 12 লাখেরও বেশি শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনবে সরকার। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতে। এদের সাথে যারা আক্রান্ত পেশেন্ট, জ্বর অথবা যাদের মিজেল হয়েছে, তাদেরকে আমরা সাথে সাথে ভিটামিন এ খাওয়াই দিব। টিকা কার্যক্রমের উদ্বোধনের দিনে অন্তত 5 উপজেলায় উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা সচিব পর্যায়ের কর্মকর্তারা। আর সারা দেশের টিকা কার্যক্রমের সার্বিক পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে থাকবেন প্রধানমন্ত্রী নিজে। আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যা কন্টেন্ট। রাজধানীতে প্রতিদিন বাড়ছে হামের রোগী, যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের পাশাপাশি এই ভাইরাস নতুন কোনো মিউটেশন হচ্ছে কিনা সে বিষয়ে গবেষণা জরুরি। কমিউনিটি ইমিউনিটি ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে টিকাদান সম্পন্ন করার পরামর্শ তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। শিশু হাসপাতালের আইসিইউতে মাত্র 6 মাস বয়সী নিতু। পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে প্রতিস্থাপিত হয়েছে ভারী চিকিৎসা সরঞ্জামাদি। ছোট্ট নিথুর শরীরটা হামে আক্রান্ত। রোগীর চাপে হাসপাতালে হাম ওয়ার্ডে জায়গা নেই, তাই হচ্ছে না নতুন করে ভর্তি। আশপাশের হাসপাতালগুলোর অবস্থাও প্রায় একই। মাউতেল গেলাম, ওই জায়গায় অক্সিজেন বেড পাইনি। তারপর আবার কলেজ মেডিকেল গেলাম, অক্সিজেন বেড ওই জায়গাও পাইনি। পরে মুগদা মেডিকেল গেলাম, ওই জায়গাও পাইনি। তারপর এই হসপিটালে এসে ভর্তি হয়েছি। অনেক অসুস্থ ছিল, তারপরে এখানে এসে ভর্তি হয়েছি। ভর্তি অনেক করে আল্লাহর রহমতে এখন একটু ভালোই আছে। ওয়ার্ডের বাহিরেও কিছু রোগী আছে, এর মধ্যে কিছু রোগী যেগুলি ক্রিটিক্যাল বেশি সেগুলিকে আমরা আইসিইউতে রাখতেছি, যেগুলি একটু লেস ক্রিটিক্যাল সেগুলিকে আমরা ওয়ার্ডে রাখতেছি।
দেশের জনস্বাস্থ্য পরিস্থিতির এই রূঢ় বাস্তবতার গল্পটা শুরু হয়েছিল অবহেলা থেকে। সম্প্রসারিত টিকাদান কার্যক্রমের 2019 থেকে 23 সালের মূল্যায়ন জরিপ অনুযায়ী 12 মাস বয়সের মধ্যে পূর্ণ টিকাদানের হার ছিল যথাক্রমে 83.9% ও 81.6%। পরবর্তীতে তা কমে আসে ব্যাপক হারে। কারণে এগুলো চলতেছিল, যার ফলে কমিউনিটিতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠার বদলে বেড়েছে সংক্রমণের হার। তাই হাম সাধারণ রোগ হলেও বেড়েছে প্রাদুর্ভাব, বলছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। হামের টিকা দেওয়ার কারণে যেভাবে আমাদের দেশের মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠেছিল এবং শিশুদের জন্য একটা সুরক্ষা বলয় তৈরি হয়েছিল, টিকাদানে ছেদ পড়ার কারণে সেই সুরক্ষা বলয়ের মধ্যে কতগুলো ছিদ্র বা ঘাটতি তৈরি হয়। মানুষের যে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা সেটি হামের ক্ষেত্রে যা ছিল এটি কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেকি উপদেষ্টা জানান, হাম আরএনএ ভাইরাস হওয়ায় এর মিউটেশন বা ভ্যারিয়েন্ট পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়। তবে গবেষণা চলমান থাকাকালীন সময়ে টিকাদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা নতুন করে গড়ে তোলা জরুরি। আমাদের স্বাস্থ্য বাজেট কম, আর ওদিকে স্বাস্থ্য ব্যয় হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। তাহলে আমাদের কি হচ্ছে জিনিসটা? আলটিমেটলি আমরা স্বাস্থ্যের যত্ন নিতে পারছি না, রাষ্ট্র আমাদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারছে না, এবং আলটিমেটলি জনগণ কিন্তু সাফার করছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে 2026 সালের মধ্যে হাম ও রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা ছিল, অর্থাৎ এই 12 মাসে হামের সংক্রমণ থাকবে শূন্যের কোটায়। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব সেই লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশকে বেশ দূরে নিয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, আর এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে রাজধানীর কদমতলীর চৌরাস্তার আলবারাকা হাসপাতালের পাশে গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। 1.5 ঘন্টার চেষ্টার পর বেলা 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শুরুতে ফায়ার সার্ভিসের 3টে ইউনিট কাজ শুরু করে, পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। এর আগের বার ওই ঠিক একই টাইমে আগুন লাগছে, এর আগে এখানে 2বার আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিস 5 জনের মরদেহ উদ্ধার করে, তবে তারা নারী বা পুরুষ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাইটার ফ্যাক্টরির ক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানে বিউটেন গ্যাস থাকে এবং হাইড্রোকার্বন, যেটা মনে করেন দ্রুত আগুনটাকে ছড়ায় দেয় আসলে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রোপেন গ্যাসও এখানে ইউজ করা হয়। বড় বড় কম্প্রেসার মেশিন আছে, সিলিন্ডার আছে, আসলে মাল্টি হ্যাজার্ড এগুলোর মধ্যে থাকে, যার কারণে এগুলো মাথায় রেখে আসলে আমাদের কাজ করতে হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। আহতদের ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। আমার তো একটাই মা, আর তো কিছু নাই, আর কে সাহায্য দেবে? নিহতদের মরদেহ আনা হয় মিডফোর্ড হাসপাতালে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 11:30টায় তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়েছে। প্রায় 3.5 ঘন্টা এই বৈঠক হয়। বৈঠকে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানি সংকট মোকাবেলা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি ফেরাতে সরকার গঠনের পর দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের প্রথম সভায় অংশ নিয়ে ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন সরকার প্রধান। বৈঠকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র্যাঙ্কস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রৌফ চৌধুরী, এসিআই এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা সহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বন্ধ কলকারখানা চালুর বিষয়েও আলোচনা হয়েছে।
যেই মিল কারখানাগুলি বন্ধ হয়ে গেছে এগুলোকে কিভাবে চালানো যায়, সরকারি মিল কারখানা যেগুলো বন্ধ হয়েছে এগুলোকে কিভাবে আবার শুরু করা যায়। সুতরাং সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা কোথায় বাধা পাচ্ছেন এগুলোর সমাধান প্রধানমন্ত্রী দ্রুত করতে চান বলে বৈঠকে জানান তারেক রহমান। এই তো বিনিয়োগ বান্ধবের হওয়ার যে প্রক্রিয়া সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ, আমদানি রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্র বন্দর চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। গণভোট অস্বীকার করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি। আরও বলেন, গণভোট ও সংস্কার ইস্যুর সমাধান সংসদে না হলে রাজপথে বৃহত্তর আন্দোলনে যাবে 11 দল। এ সময় 11 দলের অন্যান্য নেতারা বলেন, সংস্কার এড়িয়ে গিয়ে যারা ফ্যাসিবাদের পথে হাঁটবে তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সমাবেশে দেশের জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন বক্তারা। গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। বিগত অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। যে অর্থনৈতিক মন্দা আসতেছে, সেই জায়গায় সরকারের উপর যদি ন্যূনতম আস্থা জনগণের না থাকে, বিরোধী দলগুলো না থাকে, এই সরকার এই বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। কারণ সামনে ব্যাপক অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতেছে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলতেছে। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন ছিল, জনগণ তাহলে একটা আস্থার জায়গা পেত। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চালকরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পাম্পগুলোতে যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে কাজ করছেন ট্যাগ অফিসার। অবৈধ মজুদ ও চোরাচালানের কারণে তৈরি হচ্ছে জ্বালানি তেলের কৃত্রিম সংকট। এই কথা জানিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান তেলের কালোবাজারের রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। আর চিফ হুইপ নুরুল ইসলাম মনি মন্তব্য করেছেন, দ্বিগুণ মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি তেল চোরাচালান ও বাড়তি সংগ্রহের বাজার স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে সরকার। এদিকে দেশের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরির পেছনে রাজনৈতিক দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। থরে থরে সাজিয়ে রাখা ডিজেল ভর্তি এসব ব্যারেল পতেঙ্গার বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জব্দ করে কোস্টগার্ড। মিয়ানমারের উদ্দেশ্যে পাচারকালে একটি বোটে তল্লাশি চালিয়ে এ সময় ৬,০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। আটক করা হয় ৮ রোহিঙ্গা সহ ১২ জন পাচারকারীকে। একই দিন পঞ্চগড়ের তেতুলিয়ায় বিজিবি জব্দ করে ২ গ্যালন ডিজেল। চাহিদার তুলনায় দ্বিগুণ তেল দেশে মজুদ থাকার পরও কেবল চোরাচালান ও আতঙ্কিত হয়ে মানুষ প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করার কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে বলে দাবি করেন চিফ হুইপ। যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার, তার দ্বিগুণ ফুয়েল দিয়েও আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি না। একই লোক একটা মোটরসাইকেল গিয়ে 3 বার বা 4 বার ফুয়েল নেয় প্রতিদিনে,
তার একটা মেজার বের করার চেষ্টা করছি, এই ফুয়েলটা যায় যে কোনো একটা পাশের দেশে যায় স্মাগলিং হয়ে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির এমন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের চোরাচালান বেড়ে যাওয়া উদ্বেগজনক। দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে এমন পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে মনে করেন আইনমন্ত্রী। কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন 25-এর যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে পর্যাপ্ত মজুদ থাকার পরও জ্বালানি তেলের সংকটের পেছনে সরকার বিরোধী গোষ্ঠীর রাজনৈতিক দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটা গোষ্ঠী সবসময় চাইবে যে সরকারকে অস্থিরতায় ফেলতে পারে, কিন্তু দায়িত্বটা সরকারের। এবং আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ যে পাম্পগুলোকে মনিটরিং করা, যে পতিত গোষ্ঠী যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের হয়ে কাজ করছে কিনা সে বিষয়টাও খতিয়ে দেখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেশীয় বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক ডেকেছে দলটি। গুলশানে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত 8:30টায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ নির্বাচনের আগে গত 9 জানুয়ারি দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। এবারের বৈঠকে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া, সর্বশেষ রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বিএনপি সরকার শুধু সংস্কারই চায় না, সংস্কার বাস্তবায়নও করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার হবিগঞ্জে তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপি সংস্কার চায় না এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। অভিযোগ করেন, বিএনপি জুলাই যোদ্ধাদের স্বীকার করে না বলে অপপ্রচার চালানো হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র শুরু করেন বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক যে সংস্কার, সেই সংস্কার পুরোটাই হয়েছে বিএনপির হাতে। প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার দুপুরে পাবনার সাথিয়া প্রেস ক্লাবে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ ছাড়া কোনো সংবাদ প্রচারিত হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। সঠিক তথ্য তুলে ধরতে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেকিং করা জরুরি এবং অনুমান নির্ভর সংবাদ প্রকাশ কোনো মতেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা চিন্তা করছি যে প্রত্যেকটি গণমাধ্যমকে সংবাদ জনগণকে দেওয়ার আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিংকে নিশ্চিত করতে হবে। সেটা যে ধরনের গণমাধ্যমে হোক না কেন, ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ করা ছাড়া কোনো সংবাদ যদি বাইরে প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্ট সকলকেই আমরা আইনের আওতায় আনতে পারবো। গণসংহতি আন্দোলনের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের কারণে দলের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। শনিবার সকালে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে তিনি দল থেকে পদত্যাগ করেননি, বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই তিনি এই দায়িত্ব ছেড়েছেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছাড়লেও তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আগের মতোই সক্রিয় থাকবেন এবং তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন। পদে নির্বাচিত হয়েছেন জনগণের বিপুল ভোটে। তিনি বর্তমানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তো গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন
তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থায় সরকারে যোগ দিয়েছি, এই দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি। ফরিদপুরে তুচ্ছ ঘটনায় 4 গ্রামের সংঘর্ষের জেরে অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন। শনিবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী, ডিবি ও পুলিশ মিলে 5 ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায় গত 2 দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের গ্রামের কয়েকজন তাকে মারধর ও লাঞ্ছিত করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই এই সংঘর্ষ। সকাল থেকে ওনাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি, কিন্তু আমরা পরিস্থিতি যাতে কোনো রকম যেন আমাদের গ্রিপের বাইরে না যায় সেই জন্য আমরা আন্তরিকভাবে আমাদের সিনিয়র স্যারদের সাথে আলোচনা করে পরিস্থিতি অত্যন্ত ঠান্ডা মাথায় আমরা মোকাবেলা করেছি। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের এক পাইলটকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে তেহরানও। এদিকে ইরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এই হামলায় উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গেল 5 সপ্তাহে ইরানের যুদ্ধে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের কাছে 2টি যুদ্ধবিমান হারিয়েছে দেশটি। এতে এখনও নিখোঁজ রয়েছেন একজন পাইলট। 2 দশকে প্রথম ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হয় প্রশ্নবিদ্ধ মার্কিন রণকৌশল। এরই মধ্যে নিখোঁজ পাইলটকে হন্য হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে অভিযান চালাচ্ছে ইরানের সামরিক বাহিনীও। ধরে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে মার্কিন নিখোঁজ ক্রু তেহরানের হাতে ধরা পড়লে পাল্টে যেতে পারে যুদ্ধের গতিপথ। এর মধ্যেই অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। ইরান জুড়ে নতুন করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, যা আঘাত হেনেছে তেহরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায়। ঘটেছে হতাহতের ঘটনাও। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বুশেহর পারমাণবিক স্থাপনায় অন্তত 4 বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এতে উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন তিনি। এদিকে পাল্টা ইসরায়েল জুড়েও হামলা চালিয়েছে ইরান। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে নেগেভের শিল্প এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। ধন্যবাদ সবাইকে।